হয়তো বা। হ্যাঁ, ওরা তো নেট নাই, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, তাহলে তুমি লিখতেছো না? হ্যাঁ স্যার লিখতেছি স্যার। হ্যাঁ, 13 লক্ষ পড়া হয়ে গেলে ছবি দিয়ে দিও, তাহলে ও বুঝতে পারবে। আচ্ছা তুমি বলো, আমাদের এনআইটা এসেছিল হচ্ছে 13 লাখ, আর তার নিচে তুমি লিখে ফেলছো কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল কেই সমান সমান 18% অফ 0.18, তাই না? জি স্যার। দেখো তো আমাদের কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল কেই দেওয়া আছে না 18%। জি স্যার। তাহলে স্নেহা এবার তুমি মার্কেট ভ্যালু অফ ইকুইটি ক্যাপিটাল এস সমান সমান এনআই ডিভাইডেড বাই কেই ভাগ করে বসে দাও, তাহলে মার্কেট ভ্যালু অফ ইকুইটি ক্যাপিটাল পেয়ে যাবে। মার্কেট ভ্যালু অফ ইকুইটি ক্যাপিটাল এস সমান সমান এনআই ডিভাইডেড বাই কেই। স্যার এইচ ও এস 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 এইচ সমান সমান মার্কেট ভ্যালু অফ ইকুইটি ক্যাপিটাল এস সমান সমান এনআই ডিভাইডেড বাই কেই। তাহলে তুমি পেয়ে যাবে কিন্তু তোমার এস এর মান, তাই না? জি স্যার। তাহলে দেখো তো কত আসে। স্যার আসে হচ্ছে 72 লক্ষ, না না স্যার আমি আবার একটু দেখতেছি। স্যার 72,22,222। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মার্কেট ভ্যালু অফ ইকুইটি ক্যাপিটাল এস এর মান। আর আমরা নরমালি এটা নিচে লিখি মার্কেট ভ্যালু অফ ডেট ক্যাপিটাল, কিন্তু বলো তো এই অঙ্কে না মার্কেট ভ্যালু অফ ডেট ক্যাপিটাল বি এর মান না নাই? হ্যাঁ স্যার। তাহলে মার্কেট ভ্যালু অফ ডেট ক্যাপিটাল বি সমান সমান ডট, মানে নাই, এটা দেওয়া নাই। স্যার এটা কি লিখে দিব আমরা মার্কেট? তারপরও লেখো তোমার ফরম্যাটটা ঠিক রাখার জন্য। আচ্ছা, মার্কেট ভ্যালু অফ ডেট ক্যাপিটাল, মার্কেট ভ্যালু অফ ডেট ক্যাপিটাল বি সমান সমান ডট। জি স্যার। এবার যোগ করলে তুমি পেয়ে যাবে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। এটাকে ভিইউ বলবা। যার ডেট ক্যাপিটাল থাকে না সেটাকে আমরা আনলিভার্ড ফার্ম বলি। তাহলে ভ্যালু অফ ডেট ক্যাপিটাল সরি ভ্যালু অফ দ্য ফার্ম ভিইউ সমান সমান এস প্লাস বি। তাহলে কি ওই অ্যামাউন্টটাই হবে না 72,22,222? জি স্যার। তোমার এ নাম্বার রিকোয়ারমেন্টের অ্যানসারটা হয়ে গেল। দেখো ওনাদের অ্যানসারও কিন্তু এটাই। কিন্তু অঙ্কটা আমরা আমাদের মতো করে করেছি, তাই না? হ্যাঁ স্যার 72,22,222। এটা তো কিন্তু স্যার ওরা আবার কি অ্যাড করছে স্যার, ওই যে 1,75,000 এটা তো ওনারা 2 নাম্বার রিকমেন্ড করেছে, বি রিকমেন্ড বি, সেটা তো আমরা এখনো করিনি। ওনাদের এ নাম্বার রিকমেন্ড অ্যানসার তো ওখানেই শেষ, তাই না? হ্যাঁ স্যার মিলে গেছে। তার মানে আমরা আমাদের আনলিভার্ড ফার্মের ভ্যালুটা বের করে ফেলছি। আচ্ছা এবার বি নাম্বারে কি বলছে আমরা একটু পড়ি, চলো বি নাম্বারটা পড়ে একটু বোঝার চেষ্টা করে দেখি। দেখো আমাদের বি নাম্বারে ওনারা বলছে ইফ, আমি কি বি নাম্বারটা পড়বো? জি স্যার। দেখো বি নাম্বারে বলছে ইফ জিপি ইস্যু টাকা 5 লক্ষ অফ ডেট, যদি বি ডেট ক্যাপিটাল 5 লক্ষ ইস্যু করে, তার মানে এই কিন্তু ডেট ক্যাপিটাল আসতেছে, তাই না? এবার কিন্তু ডেট ক্যাপিটাল বি চলে আসছে এই অঙ্কে, দেখছো? হ্যাঁ স্যার। ইস্যুস দ্য প্রসিডস টু রিপারচেজ অফ স্টক, তার মানে শেয়ার গুলোকে কেনার জন্য যদি ওরা 5 লাখ টাকা ঋণ যদি ইস্যু করে, তার মানে ওনারা ঋণ ইস্যু করতেছে। আগে যেমন ঋণ ব্যবহার করতো না, এখন ঋণ ব্যবহার করছে। তার মানে আগে সে আনলিভার্ড ছিল, এখন সে লিভার্ড হচ্ছে, তাই না? What will be the value of the firm B? তাহলে এখন ফার্মের ভ্যালু কত হবে?
তুমি স্নেহা ভালো করে খেয়াল করে দেখো, আগেই ফার্মের কোনো ডেট ক্যাপিটাল ছিল না বলে আগেই ফার্মটা ছিল আনলিভার্ড, আর এখন সে 5 লক্ষ টাকা ডেট ব্যবহার করছে বলে সে হয়ে গেছে লিভার্ড। আর এখন লিভার্ড ফার্মের ভ্যালু বের করতে গেলে আমি একটু আগে একটা সূত্র তোমাদেরকে বলেছি, লিভার্ড ফার্মের ভ্যালু বের করতে গেলে বিইউ প্লাস বিটি, মনে আছে তোমার? হ্যাঁ স্যার। তাহলে চলো আমরা লিখে ফেলি। এবার রিকোয়ারমেন্ট বি এর জবাব দিয়ে টেবিলের বাইরে, টেবিলের বাইরে আমরা রিকোয়ারমেন্ট বি দিয়ে আমরা এবার লিখে ফেলি ভ্যালু অফ লিভার্ড ফার্ম বিএল সমান সমান বিইউ প্লাস বিটি। ভ্যালু অফ লিভার্ড ফার্ম বিএল সমান সমান বিইউ প্লাস বিটি। জি স্যার। বিইউ প্লাস বিটি। এই বলো তো ভিইউ না একটু আগে তুমি বের করেছো 72,22,222 জি স্যার। প্লাস বি মানে না মার্কেট ভ্যালু অফ ডেট ক্যাপিটাল 5 লক্ষ টাকা। জি স্যার। আর টি মানে হচ্ছে ট্যাক্স রেট 35%, 0.35। না এবার ক্যালকুলেশন করে দেখো তো তোমার ভ্যালু অফ লিভার্ড ফার্মটা কত আসে। দেখো তো ভ্যালু অফ লিভার্ড ফার্মটা কত আসে। স্যার আমাদের বলো। না স্যার ঠিক আছে। আমাদের বিইউটা ছিল 72,22,222 আর বিটি, বি মানে ছিল ডেট ক্যাপিটাল 5 লাখ আর টি মানে হচ্ছে ট্যাক্স রেট 35%, তাহলে 5 লাখের সঙ্গে ইনটু হবে 0.35। জি স্যার। তাহলে এবার দেখো তোমার টোটাল ভ্যালু অফ লিভার ফার্ম বিএল টা কত আসে। জি স্যার ঠিক আছে, মিলে গেছে। তার মানে এর আগের অঙ্কটাও ঠিক যেভাবে করা হয়েছে এবার এটাও ঠিক সেভাবেই করলাম। খালি মনে রেখো যখন ডেট ক্যাপিটাল থাকে না তখন সে আনলিভার্ড ফার্ম, আর যখন ডেট ক্যাপিটাল থাকে তখন সে লিভার্ড ফার্ম। চলো এবার 15 নম্বর অঙ্কটা দেখবো তাকে। জি স্যার। এটাও তোমার 14 নম্বর অঙ্কটার মতোই এবং করবাও ঠিক ওভাবেই। খেয়াল করো আমি প্রশ্নটা পড়ছি। হ্যাঁ স্যার, কিন্তু স্যার এখানে ট্যাক্স রেট 1 নাম্বার রিকোয়ারমেন্টে ট্যাক্স রেট আগেরটাও তো ছিল। হ্যাঁ 35% ছিল, এখানে 36%। 12% এনাম, তারপর হচ্ছে কেই হচ্ছে 22%। হ্যাঁ কেই দেওয়া আছে 22%। আগেও কি 12%? আমি পড়ছি তুমি দেখো, আমি পড়ছি। রিয়েল টেক এক্সপেক্টস আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স দেওয়া আছে 12 লাখ। আমাদের এই অঙ্কটার মধ্যে ইবিআই কি বলে দিয়েছে 12 লাখ। দেখো এভরি ইয়ার ইনটু প্রপার্টি দ্য ফার্ম কারেন্টলি হ্যাজ নো ডেট, ওই যে বলে দিয়েছে এই ফার্মের বর্তমানে কিন্তু কোনো ঋণ নাই, দেখছো? হ্যাঁ হ্যাঁ স্যার। যখন ফার্মে কোনো ডেট থাকে না তখন সে আনলিভার্ড ফার্ম হয়ে যায়, অর্থাৎ এর কোনো বি নাই। কিন্তু প্রশ্নে বলছে বাট ইট ক্যান বরো এট 12% পারে না, কিন্তু এই কোম্পানি ইচ্ছা করলে ঋণ নিতে পারে 12% সুদে। এই যে বলছে নিতে পারে কিন্তু নাই তো, নিতে পারো কিন্তু নাই তো, তাই এই 12% কোনো কাজে আসবে না আমাদের। তুমি কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি।
ফার্মস কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বলে দিয়েছে হচ্ছে 22%, এটা হচ্ছে কেই এর মান। কর্পোরেট ট্যাক্স রেট বলছে 36%, একদম সেম আগের অঙ্কটার মতো। তোমাকে প্রথমে বলছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, তার মানে আনলিভার্ড ফার্মের ভ্যালুটা বের করতে হবে একদম আগের অঙ্কটার মতো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর পরেরটাতে দেখো ওনারা বলছে বি নম্বরে যে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য রিয়েল টেক, এই কোম্পানির ভ্যালুটা কত হবে যদি ইট বরোস 10 লাখ টাকায়, যে বি এর মান চলে আসছে, টু রিপারচেজ দ্য ইকুইটি, একদম আগেরটার মতো। তাহলে বলো দেখি হ্যাঁ ভ্যালু অফ আনলিভার্ড ফার্মের যে ভ্যালুটা আমরা বের করেছিলাম তার সঙ্গে পিটি যোগ করলে, পিটি মানে ঋণ মূলধন এবং ট্যাক্স রেট গুণ করে, তাহলে কি আমরা ভ্যালু অফ লিভার্ড ফার্মটা পেয়ে যাব না? জি স্যার। তার মানে একদম সেম। 14 নম্বর অঙ্কটা ঠিক হ্যাঁ যেরকম, আর এই 15 নম্বর অঙ্কটাও ঠিক সেরকম, ঠিক না? জি স্যার। তুমি খেয়াল করে দেখো স্নেহা, 16 নম্বর অঙ্কটাও একই রকম, খেয়াল করে দেখো, আমি পড়ছি, তুমি শুধু খেয়াল করবা। নিজে বাসায় বসে দেখলে কিন্তু অঙ্কগুলো একই রকমই মনে হতো তোমার কাছে এবং করে ফেলতে পারতাম, কিন্তু একটু ব্যস্ততা বেড়ে গেছে মনে হয়, ঈদ চলে আসছে কাছাকাছি, এই জন্য নাকি? হ্যাঁ না স্যার, হঠাৎ করে একটু বেড়ে গেছে। হ্যাঁ, একটু একটু ঈদ কাছায় আসছে তো এই জন্য অনেক একটু। টায়ার্ড লাগতেছিল, আমি সময় পাইছিলাম করার জন্য, কিন্তু আমার এত টায়ার্ড লাগতেছিল, পরে আমি বসি। না ঠিক আছে, মানে ঘটনা হলো কি, স্টুডেন্টদেরকে যেভাবে টিকা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে গভর্নমেন্ট, যখন পরীক্ষা নেওয়া শুরু করবে একটানা সব নেওয়া শুরু করে কিনা এটা নিয়ে আমি টেনশন করছি। তখন সব ছেলে মেয়েরা প্রেশার দেওয়া শুরু করবে আমাকে, যে পরীক্ষা দিয়ে হ্যাঁ দিচ্ছে, স্যার। রুটিন দিয়ে দিচ্ছে, তখন তখন দেখা যাবে যে কার কোন চ্যাপ্টার বাকি আছে না আছে। এই জন্য আমি চাচ্ছিলাম যে কোনো বাকি রাখা না রাখতে, শেষ করে ফেলি, যেন রুটিন দেওয়ার সাথে সাথে আমরা রিভাইজটা ঠিক মতন দিতে পারি, তখন যেন হ্যাঁ স্যার। তাড়াহুড়োটা না হয়ে যায়, এখন ওই চ্যাপ্টার বাকি আছে, এখন কতগুলো চ্যাপ্টার বাকি আছে, এই ঝামেলাটা যেন আমাদের না হয়। কারণ টিকা যেহেতু দিয়ে দিচ্ছে, ধাম করে কিন্তু পরীক্ষা ফর্ম ফিল আপ শুরু করে পরীক্ষা কিন্তু নেওয়া শুরু করতে হ্যাঁ পারে। হ্যাঁ। সেই ক্ষেত্রে যদি কোর্সটা আমাদের কমপ্লিট থাকে, রিভাইজ দিতে গিয়ে সমস্যা হবে না। কিন্তু যদি জি বাকি স্যার। থেকে যায় তাহলে তাড়াহুড়া করে শেষ করতে গেলে কিন্তু অনেক কিছুই মাথায় ঢুকবে না, বুঝছো? হ্যাঁ স্যার, আমারও টেনশন হয়। আচ্ছা, তো ঠিক আছে, অসুবিধা নাই, চলো আজকে যেগুলো আমরা পড়ে দিচ্ছি এগুলো সুন্দর করে খাতায় তুলে নিও, ঠিক আছে? জি জি স্যার। আচ্ছা, এবার আসো 16 নম্বরটা আমি একটু পড়ি। এটাও তোমার আগের দুটো অঙ্কের মতন, যে সেটা আমরা দেখবো। স্ট্যান্ডার্ড লুঞ্জি হ্যাজ এক্সপেক্টেড ইবিআইটি দেওয়া ছিল 3 লাখ, ইন পারপেচুইটি এন্ড ট্যাক্স রেট দেওয়া ছিল 37%। দ্য ফার্মস বেয়ার্স, দেখো যে ঋণ করছে 5 লাখ টাকা ইন আউটস্ট্যান্ডিং ডেট, আগে থেকে আমাদের ঋণ নেওয়া ছিল হচ্ছে তোমার 5 লাখ টাকা, at an interest rate of 10%, সেই ঋণের উপর তাকে সুদ দিতে হয় 10% হারে, and is unlevered cost of capital is unlevered cost of capital is 12%। তার মানে যখন সে ঋণ ব্যবহার করে না তখন তার কস্ট অফ ইকুইটি ক্যাপিটালের পরিমাণটা হয় 12%, যেটাকে আমরা কেইইউ বলি। কেইইউ মানে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ফর আনলিভার্ড ফার্ম। যখন প্রতিষ্ঠানের কোনো ডেট ক্যাপিটাল থাকে না তখন তার কস্ট অফ ইকুইটি ক্যাপিটালের পরিমাণটা হয় 12%। ওনারা প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের ভ্যালুটা কত হবে অ্যাকর্ডিং টু এমএম প্রপোজাল, প্রপোজাল অ্যাক্ট উইথ ট্যাক্সেস, should Standard Lubni change his debt equity ratio to the goal to the maximize the value of the firm। এখানে আরেকটা প্রশ্ন করেছে যদি সে ঋণ নেয় তাহলে কি ফার্মটাকে ম্যাক্সিমাইজ করার জন্য, ভ্যালুটাকে ম্যাক্সিমাইজ করার জন্য সে কি তাহলে ঋণ ইস্যু করবে, এরকম একটা প্রশ্ন করেছে। তো তার মানে হচ্ছে দেখতে হবে যে আমার ঋণ না নিয়ে আমার যে ভ্যালু আর ঋণ নেওয়ার পরে আমার ভ্যালুটা যদি বেশি হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ যুক্তিটা সঠিক। তার মানে হচ্ছে তার মানে আনলিভার্ড ফার্মের ভ্যালু থেকে যদি লিভার্ড ফার্মের ভ্যালুটা বড় হয় তাহলে বলতে হবে ঋণ নেওয়াটা যুক্তিযুক্ত, বুঝছো? অর্থাৎ ফার্মের সম্পত্তির পরিমাণ বৃদ্ধির জন্য ঋণ নেওয়াটা যুক্তিযুক্ত। তো তোমার দেখো আনলিভার্ড ফার্মের ভ্যালুটা কিন্তু আসছে হলো 15,75,000, অথচ লিভার্ড ফার্মের ভ্যালুটা আসছে কিন্তু 17,60,000। বাড়ছে না বলতো ভ্যালু? ঋণ নেওয়ার পরে ফার্মের ভ্যালুটা বেড়ে গেছে না স্নেহা? হ্যাঁ স্যার। ওই দেখো ওনারা বলছে এক্সপ্লেনেশনের মধ্যে ব্যাখ্যাতে লিখে দিয়েছে অ্যাকর্ডিং টু এমএম মডেল, if a firm uses 100% of debt financing value of the firm will be maximized মানে বাড়বে, and weighted average cost of capital will be minimized কমবে। তার মানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমে যায় আর ভ্যালুটা বেড়ে যায় যে কোনো ফার্মের। তাই সম্পত্তি ম্যাক্সিমাইজ করার জন্য ফার্মের ঋণ নেওয়া উচিত। এই কথাটাই ওনারা এই অঙ্কটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে, বাট কর্মকাণ্ড তোমার 14 আর 15 নম্বর অঙ্কটার মতোই।
তাই তুমি এটা মনোযোগ দিয়ে দেখলে স্নেহা এই 16 নম্বর অঙ্কটাও তুমি বুঝতে পারবে, ঠিক আছে? স্যার 16 নম্বর অঙ্কে ওরা কি বলছে 5 লক্ষ টাকা আউটস্ট্যান্ডিং ডেট, মানে এটা হচ্ছে চাইলে ওরা এই 5 লক্ষ টাকা মানে ঋণ নিতে পারে নিতে পারে, হ্যাঁ 10% ইন্টারেস্ট রেটে। হ্যাঁ, আর সুদ হবে তার উপর 10%। তার মানে চাইলে ওরা এই সুদটা নিতে পারে। আচ্ছা, বুঝতে পারছি। সবাই ব্যস্ত। আচ্ছা দেখো, এটা কত নম্বর দেখলাম? 16 নাম্বার, তাই না? স্নেহা এবার 17 নম্বর অঙ্কটা আমি একটু বুঝাই দিব। এটা এখানে যেভাবে ওনারা করা আছে এটা এইভাবেই করতে হবে, এবং এটার মধ্যে কিছু নতুন জিনিস আছে, বিশেষ করে ওই যে গেইন ফ্রম লিভারেজটা আছে। আমি তোমাকে গেইন ফ্রম লিভারেজটা বুঝিয়েছিলাম যে গেইন ফ্রম লিভারেজ বলতে আমরা কি বুঝি। আমি লিখে দিয়েছিলাম বোধহয় বিটি, আমরা যেটা করি বিটি, ঋণ ইনটু ট্যাক্স রেট, এটাকে কিন্তু গেইন ফ্রম লিভারেজ বলা হয়। এটা কিন্তু আমি বলছিলাম এর আগে, তাই না? হ্যাঁ স্যার। যদি কখনো তোমাদেরকে বলে গেইন ফ্রম লিভারেজ বের করো, তাহলে তুমি লিখবা গেইন ফ্রম লিভারেজ সমান সমান বিটি। বি মানে হচ্ছে ঋণ মূলধন, তার সঙ্গে ট্যাক্স গুণ করলে যেটা হয়, ঋণ মূলধনের সঙ্গে যে ট্যাক্স গুণ করলে যেটা পাওয়া যায় সেটাকে গেইন ফ্রম লিভারেজ বলা হয়। তো সেটা যদি কখনো আমাদেরকে আলাদাভাবে বের করতে বলে তাহলে আমরা সেটা বের করব। তুমি দেখো আমি একটু 17 নম্বর অঙ্কটা পড়ে দিচ্ছি। জি স্যার। হ্যাঁ স্যার, 17 নম্বরটা Compute x and y are identical in every respect. সব দিক দিয়ে x এবং y কোম্পানি দুটো একদম হুবহু একই রকম, except x is unlevered while y has 7 লক্ষ টাকা, মানে x তার মধ্যে x হচ্ছে unlevered, অর্থাৎ x ফার্মে কোনো ডেট ক্যাপিটাল নাই, while y has 7 লক্ষ টাকা 10% ডেট। দেখো পার্থক্যটা, x এর মধ্যে কোনো ডেট ক্যাপিটাল নাই আর y এর মধ্যে 7 লক্ষ টাকার একটা ডেট ক্যাপিটাল আছে যার উপর 10% সুদ হয়। আর ইবিআইটি দেওয়া আছে আমাদেরকে 2 লাখ টাকা, কর্পোরেট ট্যাক্স রেট দেওয়া আছে 35%, আর ইকুইটি হোল্ডার্স রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলে দিয়েছে 12%। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 12%, এটাকে আমরা কেই বলি, এটাকে আমরা বলি কেই, এবং সেটা হচ্ছে 12%। তো এখন তুমি আমাকে বলো, হ্যাঁ ওনারা আমাদেরকে যে তিনটা জিনিস বের করতে বলছে তার মধ্যে প্রথম বলছে ভ্যালু অফ দ্য আনলিভার্ড ফার্ম। তাহলে আনলিভার্ড ফার্মের ভ্যালুটা কি তোমাকে এতক্ষণ বের করতে শেখানো হয়েছে না? জি স্যার। আনলিভার্ড ফার্মের ভ্যালুটা হচ্ছে আমাদের যে নেট ইনকামটা আসবে তাকে কেই দিয়ে ভাগ করলেই আনলিভার্ড ফার্মের ভ্যালু পাওয়া যাবে, কারণ এর কোনো বি নাই, কোনো বি নাই বলে এস টাই তার ভি। কথা বুঝছো? যার কোনো বি থাকে না তার এস টাই তার ভি হয়, কি ঠিক আছে? আর গেইন ফ্রম লিভারেজ বের করতে বলতে যেটাকে আমরা বলি বি ইনটু টি, তাহলে ডেট ইনটু ট্যাক্স রেট সেটাকে আমরা বলি গেইন ফ্রম লিভারেজ। আর ভ্যালু অফ দ্য লিভার্ড ফার্ম বের করতে গেলে আমাদের ভিইউ প্লাস বিটি, তাই না? ভিইউ প্লাস বিটি না বলো তো? অর্থাৎ আনলিভার্ড ফার্মের ভ্যালু প্লাস গেইন ফ্রম লিভারেজ, আনলিভার্ড ফার্মের ভ্যালু প্লাস গেইন ফ্রম লিভারেজ। আনলিভার্ড ফার্মের ভ্যালুকে বলি ভিইউ আর বিটিটাকে বলি আমরা গেইন ফ্রম লিভারেজ। তাহলে আনলিভার্ড ফার্মের ভ্যালু আর গেইন ফ্রম লিভারেজ এই দুইটার যোগফলকে আমরা বলি টোটাল ভ্যালু অফ লিভার্ড ফার্ম। তাহলে বলো তো এই 17 নম্বর প্রশ্নের জবাবটাও তুমি দিতে পারবে না? হ্যাঁ স্যার। আর স্নেহা এই যে এখানে 18 নম্বর অঙ্কটাও আগের অঙ্কটার মতোই, 19 নম্বর অঙ্কটার মধ্যে একটা না, এটা 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 আমি তোমাকে বলছি। এখানে আমি তোমাকে বলে বুঝাই দিচ্ছি, তুমি তো দেখো ওরা ডাটাগুলো না সুন্দর করে তোলেনি। আমি তোমাকে প্রশ্নটা পড়ে আমি তোমাকে বুঝাই দিচ্ছি, তুমি ওই সাইডে যে জায়গাটা আছে না ফাঁকা জায়গাটা ওখানে লিখে নিবা, ঠিক আছে সুন্দর করে।
এখানে বলছে আনলিভার্ড ফার্ম হ্যাজ নো কর্পোরেট ট্যাক্স। একটা আনলিভার্ড ফার্ম যার কোনো কর্পোরেট ট্যাক্স রেট নাই, কোনো টি নাই। The observed beta on this equity is 1.2. এটাকে observed beta বলে, এটাকে VE বলে। তুমি সাইড নোটে লিখে নাও, সাইড লিখে নাও here observed beta VE সমান সমান 1.2। এটাকে এক্সপেক্টেড বিটাও বলা হয়। observed beta বা এক্সপেক্টেড বিটা, বিটা ই, বিটা চিহ্ন যেভাবে লেখে সেভাবে বিটা চিহ্ন দাও। বিটা ই সমান সমান 1, বিটা চিহ্ন ওই যে দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে, বিটা ই সমান সমান 1.2, এটাকে এক্সপেক্টেড বিটা বলা হয়। আর বিটা অফ ডেপ্ট, দেখো বিটা অফ ডেপ্ট হচ্ছে 0.2, আর বিটা অফ ডেপ্টটাকে আমরা বলি 0.2, এটাকে বলা হবে বিডি। বিটা টি দিয়ে বিটা ডি, তাহলে এটাকে বলা হবে বিটা অফ ডেপ্ট। বিটা ডি সমান সমান, সাইড নোটে লেখো হিয়ার বিটা ই সমান সমান 1.2, আর বিটা ডি সমান সমান 0.2। স্যার বিটা ডি এর কি কোনো চিহ্ন বসবে? বিটা হ্যাঁ, ওই যে অবজারভেটর মতো বিটা চিহ্ন দিয়ে নিচে ছোট করে ডি, প্রত্যেকটা বিটার জন্য বিটা চিহ্ন বসবে। বিটা চিহ্ন দিয়ে তার পাশে ছোট করে ই লিখলে হবে এক্সপেক্টেড বিটা, আর তার পাশে ছোট করে ডি লিখলে হবে ডেপ্ট বিটা। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো ওনারা বলছে কোম্পানিজ ডেপ্ট ইকুইটি রেশিও পি ডি ডিভাইডেড বাই এস। ডি মানে ডেপ্ট আর এস মানে ইকুইটি। তাহলে ডেপ্ট ইকুইটি রেশিও ডি ডিভাইডেড বাই এস, উপরে ডি নিচে এস। ডি ডিভাইডেড বাই এস সমান সমান 0.4। ডি ডিভাইডেড বাই এস সমান সমান 0.4। ঠিক আছে স্নেহা? জি স্যার। আর এবার ওনারা এটা উপরে ডি, চিহ্ন উপরে ডি ডিভাইডেড বাই এস সমান সমান হচ্ছে 0.4। ডেপ্ট ইকুইটি রেশিও, উপরে ডেপ্ট নিচে ইকুইটি। হ্যাঁ ডি লিখছি, ডি আর এস। ডি ডিভাইডেড বাই এস সমান সমান 0.4। এবার ওনারা বলছে ক্যালকুলেট দা কোম্পানিজ অ্যাসেট বিটা, এটাকে বলা হবে বিএ। বিটা চিহ্ন দিয়ে লিখবা নিচে ছোট করে এ, এটাকে বলা হয় অ্যাসেট বিটা। তাহলে ওনারা ক্যালকুলেট করতে বলছে কোম্পানিজ অ্যাসেট বিটা, তার মানে অ্যাসেট বিটা বিটা এ সমান সমান প্রশ্নবোধক চিহ্ন। তুমি কি সর্বপ্রথম ডাটাগুলোকে সুন্দর করে লিখছো? স্যার সুন্দর করে লিখি নাই, পেন্সিল দিয়ে লিখছি আর কি, পরে আবার মুছে সুন্দর তুমি আমাকে বলো এখানে যে অঙ্কটা আমরা এখন পড়লাম, ওনারা এক্সপেক্টেড বিটা বিই বলে দিয়েছিল 1.2, এরপরে ওনারা ডেপ্ট বিটা বিডি বলে দিয়েছিল 0.2, এরপরে ওনারা ডেপ্ট ইকুইটি রেশিও ডি ডিভাইডেড বাই এস বলে দিয়েছে 0.4। ওনারা আমাদের কাছে জানতে চেয়েছে বিটা অ্যাসেট অর্থাৎ বিটা এ সমান সমান প্রশ্নবোধক চিহ্ন। এটাই না আমাদের কোশ্চেন ছিল? হ্যাঁ স্যার এটাই কোশ্চেন ছিল স্যার। এবার ডেপ্ট ইকুইটি রেশিওতে কি স্যার সূত্রের মতো কিছু বলছেন? আমি তো শুধু চিহ্ন লিখছি। শুধু চিহ্নই লিখবো, ডি ডিভাইডেড বাই এস। ডি ডিভাইডেড বাই এস সমান সমান 0.4। ডি মানে ডেপ্ট আর এস মানে ইকুইটি, তাহলে ডি ডিভাইডেড বাই এস। আচ্ছা ওই যে ওনারা যেটা লিখছে ডি ডিভাইডেড বাই এস। হ্যাঁ স্যার লিখছি। লিখছো? এবার তুমি লিখবা সূত্রটা উই নো এক্সপেক্টেড বিটা অর্থাৎ বিটা ই সমান সমান, এটাই সূত্র যেটা বইতে লেখা আছে। বিটা ই সমান সমান বিটা এ প্লাস বিটা এ মাইনাস বিটা ডি ইনটু ডি ডিভাইডেড বাই এস, এটা হলো সূত্র। বিটা ই সমান সমান, হ্যাঁ বইয়ের সূত্রটা ঠিক আছে, বিটা ই সমান সমান বিটা এ প্লাস বিটা এ মাইনাস বিটা ডি ইনটু ডি ডিভাইডেড বাই এস। এবার তুমি মানগুলো বসাই দিলে কিন্তু তুমি বিটা এ পেয়ে যাবা। এবার মানগুলো বসাই দিলে বিটা এ পেয়ে যাবা, বুঝছো?
ক্যালকুলেশন করে থাকো ওদের মতন রেজাল্টটা কিন্তু বের হয়ে আসবে বিটা এ এর মান। জি স্যার করতেছি। দেখেছো স্নেহা? জি স্যার। এখন তুমি যত করবে এই অঙ্কগুলো তত তোমার কাছে ইজি লাগবে, তবে মনে রেখো এই অঙ্কগুলো কিন্তু আবার সামনে আবার পাবা, সেজন্য ভালো মতন করা দরকার খুবই। আর পার্ট সি এর সবকটা অঙ্ক ইম্পর্টেন্ট। আমি 23 পর্যন্ত তোমাকে দেখতে বলছি, আরো 4টা অঙ্ক বাড়িয়ে দিলাম, 20, 21, 22, 23। 20, 21, 22, 23 পিছনের অঙ্কগুলোর সাথে আমি অতিরিক্ত আরো 4টা অঙ্ক তোমাকে দিয়ে দিলাম, এবং তুমি এখানে করে দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি, এবং আমরা যেভাবে চাই সেভাবেই করে দিচ্ছি বেশিরভাগ অঙ্কগুলো। যেটা তুমি পারবে না খালি আমাকে বলবে, আমি বুঝিয়ে দিব, কিন্তু তোমরা নিজেরা নিজেরা করবে। কত কত? 20, 21, 22, 23 সবগুলো ভালো অঙ্ক, এবং তোমরা পারবে বলে দিয়েছি, আমি দেখেছি তোমরা পারবে বলে দিয়েছি। যদি তোমার দেখার পরে বলো যে না কোনো সমস্যা নাই, তাহলে আমি সামনে আগাবো। আর যদি তোমাদের মধ্যে কোনো প্রবলেম পাই তাহলে আমি সেটা আলোচনা করে নিয়ে তারপর সামনে আগাবো। কিন্তু আগামী ক্লাসের আগে তুমি 20, 21, 22, 23 এর 4টাও দেখে ফেলবে পিছনের অঙ্কটার সাথে, বুঝছো স্নেহা? জি স্যার। তুমি নিজে নিজে দেখো 23 পর্যন্ত কোনো প্রবলেম থাকলে আমাকে বলবা। এখানে মনে রাখবা যে যখন কোনো ঋণ থাকবে না তখন সেটাকে আমরা বলি আনলিভার্ড ফার্মের ভ্যালু, আর যখন ঋণ থাকবে তখন আমরা বলি লিভার্ড ফার্মের ভ্যালু। এই বিষয়টা বিবেচনা করে তুমি যতগুলো অঙ্ক দেখতে পাও দেখবা। আমি দেখতে বললাম 23 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা স্যার। আর কয়েকটা অঙ্কই বাকি, তারপরে বোর্ডের কোশ্চেন। কিন্তু অঙ্কগুলো সব কিন্তু তোমাদেরকে করতে হবে, কারণ এখানে কয়েক রকমের অঙ্ক রয়েছে, এর মধ্যে কয়েকটা রকমের অঙ্ক রয়েছে, এবং সব রকমের অঙ্ক পারতে হলে তোমাকে কিন্তু একটু টেবিলে বসে একটু সময় দিতে হবে, বুঝছো স্নেহা? আর অনেক অঙ্ক তো ওই যে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন রয়েছে, মাঝখান থেকে আমি সব অঙ্ক করবো না, আমি কয়েকটা অঙ্ক করার পর আমি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে চলে যাবো। ওই যে 59 পেজে যে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো আছে দেখছো, আমি 23, 24 পর্যন্ত দিয়েছি, বাট ওখান থেকে আর কয়েকটা অঙ্ক করে আমি কিন্তু ওই যে 57 নম্বর অঙ্ক পেজ নাম্বার 59, দেখো ওই যে 2015 সালের এমবিএ কোশ্চেন দেখছো, প্রবলেম 57 এখন লিখে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নাবলী ও সমাধান, পাইছো? স্যার বের করতেছি। হ্যাঁ স্যার। ওইখানে চলে যাবো আমরা, এখান থেকে 2-3টা অঙ্ক করে সব অঙ্ক করবো না, আমরা কিন্তু ওই বোর্ডের কোশ্চেনে চলে যাবো, ঠিক আছে স্নেহা? আচ্ছা স্যার। কিন্তু এর মধ্যে যদি ইম্পর্টেন্ট কোনো অঙ্ক বাদ না যায়, সেই জন্য অঙ্কগুলো একটু হাতে হাতে তোমাদের করা দরকার বা বোঝা দরকার। তো তুমি 24 পর্যন্ত 23 পর্যন্ত করো, তারপর আমি আর একটা দিন দেখি আর কয়েকটা অঙ্ক করা যায় ওখান থেকে করে, তারপর আমরা বোর্ডের কোশ্চেন করবো। আমি তাহলে আজকে বিদায় নিই স্নেহা। আচ্ছা স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।